সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রোজকার রাতের এই আয়োজন ইয়াং নাইটে। আমরা প্রতিদিন যারা দর্শকরা দেখেন তারা তো জানেন প্রতিদিনই আমরা নতুন কোনো তরুণদেরকে নতুন কোনো স্বপ্নমাত্রীকে এই সেটে আনি, তাদের সাথে তাদের স্বপ্ন নিয়ে কথা বলি, তাদের স্বপ্নের পথ চলাটি কেমন হয়, কোথায় কোথায় তারা বাধার সম্মুখীন হন সেগুলো নিয়ে কথা বলি। আজকে দর্শকরা জানেন 26শে মার্চ, এখন তো 27শে মার্চ হয়ে গেছে। 26শে মার্চের স্বাধীনতা দিবস উপলক্ষে সারাদিন আজকে নানা আয়োজন হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে। সারাদিন আমাদের এটি নিউজের বিশেষ আয়োজন ছিল, সেগুলো আপনারা দেখেছেন। আজকে 27 মার্চ এই মুহূর্তে, এবং 27 মার্চে আরও কিছু খবরও আছে। আজকে রমনা কালী মন্দিরে একটা গণহত্যা হয়েছিল, সেই গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করে আজকের আমাদের আয়োজন শুরু করছে। এবং আমরা আজকে কী নিয়ে কথা বলবো? সারাদিন মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কথা হয়েছে, আজকে এই ইতিহাসগুলো সংরক্ষণ করার পেছনের মানুষগুলোর সাথে আমরা কথা বলবো। আমাদের সাথে আছেন আমেনা খাতুন, তিনি মুক্তিযুদ্ধ জাদুঘরে কাজ করেন এবং তিনি কনজারভেটর এবং আর্কিভিস্ট। তিনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সবাই আমরা আসলে সবসময় তো ফলাফলটা দেখি, আগেরটা দেখি না, মানে কষ্টটা দেখি না। এই যে পেছনের গল্পটা আমাদের খুব কম শোনা হয়। এই যে মুক্তিযুদ্ধ জাদুঘর তিলে তিলে গড়ে ওঠা এবং এই যুদ্ধের ইতিহাসগুলো, সেগুলো সংরক্ষণের পথটা নিশ্চয়ই সুন্দর না, একেবারে মসৃণ না। না, একেবারে মসৃণ না, সত্যি বলেছেন। তবে একটা জিনিস কি, মানে কোনো ভালো কাজ করার সময় মানুষ একটা শক্তি নিয়ে শুরু করে, যা আমাদের ট্রাস্টিরা করেছিলেন, এবং শত বাধা সত্ত্বেও কাজটা সম্ভব হয়েছে, যেহেতু সদিচ্ছা ছিল এবং ভালো কাজ। তো আর যে কথাটি আপনি বললেন যে এই কাজটা করার পেছনের বিষয়গুলো এত সহজ নয়, সেখানে অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে এবং অ্যাকুরেসির বিষয় আছে। অবশ্যই সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেহেতু এটা মুক্তিযুদ্ধ জাদুঘর এবং এটার সাথে হিস্ট্রি অ্যান্ড হিউম্যান রাইটস জড়িত আছে। সো একেবারেই সেই বিষয়টাতে আমাদেরকে শিওর না হয়ে আমরা এই কাজগুলো করতে পারি না। এই সংরক্ষণের কাজগুলো বা মুক্তিযুদ্ধের ইতিহাসের সংরক্ষণের কাজগুলো সূচনাটা কিভাবে হয়? মানে ধরেন আমি যদি বলি যে কোনো একজন মুক্তিযোদ্ধার ব্যবহৃত অস্ত্রগুলো আপনারা খোঁজ পেয়েছেন, এই খোঁজগুলো আসে কিভাবে এবং সেগুলো আপনারা কিভাবে কালেক্ট করেন? আচ্ছা, খুবই সৌভাগ্য, আমাদের ট্রাস্টিরা এটা বলেন যে আমরা মুক্তিযুদ্ধ জাদুঘরকে বলা হয় এটা জনগণের জাদুঘর। বেশিরভাগ মানুষ না, তারা নিজেরাই মুক্তিযুদ্ধ জাদুঘরে তাদের এতদিনের গচ্ছিত ঐতিহাসিক বা তাদের স্মৃতিস্মারকগুলো নিজেরাই দেন। কিন্তু তার পাশাপাশি আমাদের অবশ্যই কিছু ইনিশিয়েটিভ ছিল। শুরুর দিকে আমরা পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলাম মুক্তিযুদ্ধ জাদুঘর, এবং একেবারে শুরুর দিকে আমাদের ট্রাস্টিরা কিন্তু জেলায় জেলায় গিয়ে এবং শহীদ পরিবারদের কাছ থেকে গিয়ে এই সমস্ত স্মারক সংগ্রহ করেছেন। কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে, আমাদের একজন সংগ্রাহকও আছেন, আমরা নিজেরাও টিম নিয়ে চলে যাই। তার পাশাপাশি যেটা বেশিরভাগ যাদের কাছে স্মারক আছে, সেই শহীদ এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধারা তারা নিজেরাই কিন্তু মুক্তিযুদ্ধ জাদুঘরকে এই স্মারকগুলো দিয়ে যান। কারণ দেখেন, এত বছর পর বাংলাদেশ স্বাধীন হওয়ার 25 বছর পর কিন্তু এই জাদুঘর 8 জন ব্যক্তি মিলে জনগণের সহায়তায় জাদুঘর এবং মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সহায়তা এটা উদ্বোধন করলেন। তো এটা কিন্তু একেবারেই এই জনগণের সাহায্য ছাড়া সম্ভব হতো না। এবং এই যে এই সংরক্ষণের কাজগুলো, যে আমি একটু বোঝার জন্য বলছি, যে ধরেন আমার কাছে একটি ব্যবহৃত মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি অস্ত্র কিংবা সেই সময়কার কিছু ছবি আছে, এই ছবিটি আমি মুক্তিযুদ্ধ জাদুঘরে দিতে চাই, এটিকে আমি সরাসরি মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়ে পৌঁছালে বা আপনাদের কোনো হেল্পলাইন বা এইভাবে যোগাযোগগুলো কিভাবে করা হয়, বা জেলা পর্যায় থেকে সংগ্রহ করা হয় কিনা? আমাদের সরাসরি মুক্তিযুদ্ধের জাদুঘরে চলে আসলেও পারেন, যদি কারো কাছে সেরকম থাকেন। সেরকমটি হয়ে এসছে বেশিরভাগ সময়। আমরা নিজেরাও চলে যাই, যদি কোথাও খোঁজ পাই যে কারো কাছে কোনো জায়গায় স্মারক আছে, তখন আমরা নিজেরাও তাদের কাছে চলে যাই। আর আমাদের, আপনারা জেনে থাকবেন হয়তো, মুক্তিযুদ্ধ জাদুঘরের 2টো মোবাইল বাস আছে। তার মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে স্কুলগুলোর সাথে এবং ওইসব এলাকার মুক্তিযোদ্ধাদের সাথে আমাদের একটা কিন্তু সংযোগ রয়েছে। তো সেভাবেও কিন্তু আমরা এই কালেকশনের সূত্রগুলো তৈরি হয়। আচ্ছা, সূত্র তো সূত্র তৈরি হওয়ার পর সেটি মুক্তিযুদ্ধ জাদুঘরে আনা, সবকিছুই কি জাদুঘরে আসে নাকি জেলা ভিত্তিক কিছু থেকে যায়?
আমরা যেটা করি, যেটা মুক্তিযুদ্ধ জাদুঘরে রাখার প্রয়োজন সেটা আমরা রাখি, কিন্তু দেখেন এখন আমরা যা দেখছি যে জেলায় জেলায় পারিবারিক জাদুঘর প্রতিষ্ঠার কিন্তু একটা কালচার গড়ে উঠেছে, মানুষের ভেতরে উৎসাহ তৈরি হয়েছে। তো মুক্তিযুদ্ধ জাদুঘর ট্রাস্টিরা যেটা মনে করেন যে জেলায় জেলায় স্মৃতি সংরক্ষণ করা উচিত, সেক্ষেত্রে কিন্তু আমরা পৃষ্ঠপোষকতা দিয়ে আসছি। তো যদি আমরা মনে করি যে কোনো জেলায় এমন কিছু পাওয়া গেছে সেটা সেই জেলার মানুষ বিলং করে এবং সেটা সেখানেই থাকা উচিত, ঐতিহাসিকভাবে ওই স্থান সেই স্মারকটাকে ডিমান্ড করে, তখন আমরা ওইভাবে সাজেস্ট করে থাকি যে এটা এই জেলার মানুষই এটার দাবিদার এবং এটা এই জায়গাতেই প্রদর্শিত হওয়াটা খুব জরুরি। আমি জানতে চাইছিলাম যে আপনি প্রথম যখন এই সংরক্ষক হিসেবে প্রিজার্ভ করার ব্যাপারে প্রথম উদ্যোগী হলেন, সেই সময় প্রথম আপনার কোন কাজটি দিয়ে আসলে আপনি শুরু করেছিলেন? মুক্তিযুদ্ধ জাদুঘরে আমি তো গাইড হিসেবে যোগদান করেছিলাম, আসলে ভলান্টিয়ার হিসেবে যোগদান করেছিলাম। তো ওই ইটার গণ্ডির ভেতরে যখন আপনি প্রবেশ করবেন তখন আপনি না অটোমেটিক্যালি আপনার ভেতরে একটা ফিল চলে আসবে যে এই প্রতিটা জিনিস আমার যত্ন করার জিনিস। যখন আমি গ্যালারিতে ডিউটি করেছি তখন আমার মনে হয়েছে যে আমি এখান থেকে এটা একটা না একেবারে প্রকৃতিগতভাবে এই ফিলিংসটা আসে। তারপরে যেটা বিজ্ঞানসম্মত একটা সংরক্ষণের বিষয় আছে, সেটার জন্য একটা এডুকেশন দরকার, ট্রেনিং দরকার। তার জন্য আমাকে মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে ভারতের উড়িষ্যায় একটা আন্তর্জাতিক ট্রেনিং কোর্স করিয়েছে প্রিজার্ভেশনের ওপর, কিউরেটিভ কনজারভেশন ট্রেনিং কোর্স। সেটা আমি করেছি 4-5 মাসের। তারপর আরো দেশে নানা দেশে গিয়ে নানা রকম হাতে কলমে শিখে এসে ধরেন আমরা তো যখন ইংলিশ সিনেমা দেখি, ইন্ডিয়ানা জোনসের নাম আমরা জানি যে সে দুষ্প্রাপ্য জিনিসগুলো খুঁজে বের করে আনে। আমাদের জাতিসত্তার হিসাব যদি করি তাহলে মুক্তিযুদ্ধের প্রত্যেকটি ব্যবহৃত জিনিস বা প্রত্যেকটি খণ্ডচিত্র সবকিছু আমাদের জন্য, জাতির জন্য খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এবং এক একটা হচ্ছে ইউনিক, কোনোটার সাথে কোনোটার কম বেশি করা যাবে না। কখনো কি এরকম হয় যে খুব ইউনিক একটা জিনিস পেয়েছেন, মনে হচ্ছে যে জাদুঘরে থাকা, মুক্তিযুদ্ধ জাদুঘরে থাকা উচিত, কিন্তু আপনি বলছিলেন যে ওই এলাকার রুটকে রিপ্রেজেন্ট করে সেই জন্য রেখে আসতে, তখন কি মন খারাপ হয় যে আপনি দেখে রাখতে পারতেন কিন্তু একটু মন খারাপ হয় না? কারণ কি আপনি দেখেন এটা তো দেশ না, একবারে পুরো বাংলাদেশটাই কিন্তু একেবারে ইতিহাসের একটা সাক্ষী, পুরোটাই রণাঙ্গন এবং পুরোটাই হচ্ছে আপনি বিজয় বলেন সবকিছুর অংশীদার হচ্ছে পুরোটা। তো সেক্ষেত্রে আমাদের কাছে যেটা মনে হয়, আমাদের দায়িত্ব মনে হয় জাদুঘরের ট্রাস্টিরাও যেটা মনে করেন যে এই জিনিসগুলো সংরক্ষণ ঠিক মতো হয় কিনা এবং প্রদর্শন ঠিক মতো হয় কিনা। আজকাল কিন্তু ভুলভাল কনসেপ্টে অনেক জায়গাতে মানে জাদুঘর প্রদর্শনীর ক্ষেত্রে কিন্তু এক ধরনের আন্তর্জাতিক ব্যাপার আছে, একটা ইউনিক ব্যাপার আছে, সেই বিষয়গুলোকে মেনটেন করে। ইউনিক ব্যাপারটা যদি একটু সাধারণকে একটু বুঝিয়ে বলতেন। আচ্ছা, ইউনিক ব্যাপার আমি আপনাকে বলি, যেমন ধরেন আপনি হবিগঞ্জ একটা জাদুঘর করবেন অথবা জামালপুর একটা স্বাধীনতা মিউজিয়াম করবেন, তখন আপনার যেটা করতে হবে যে সেটা মুক্তিযুদ্ধ জাদুঘরের আদলে হবে না। আমি ভাবলাম যে আমাদের একটা নিজস্ব একটা ব্র্যান্ড দাঁড় করিয়ে ফেললাম, ওটার মতো করেই ওটা করব, সেটা কিন্তু না। আমার তখন ভাবতে হবে যে ওই দেশের রাজনীতির একটা ছবি, একটা চিত্র যেন ফুটে ওঠে, যে ময়মনসিংহের আন্দোলন কীরকম হতো, ময়মনসিংহের মিছিলগুলো কীরকম হতো, সেই পরিবেশ এবং সেই জনগণকে হাইলাইট করে এবং ওখানকার ঘটনাগুলোকে তুলে ধরে ওই জাদুঘরগুলো হবে। ওটা একেবারে কপি হয়ে যাবে মুক্তিযুদ্ধ জাদুঘরের তা কিন্তু না, মানে আমাদের কৃতিত্ব ফলানোর জন্য। তো ওই ইউনিক ব্যাপারগুলো আমরা করতে চাই। আর স্মারকের ক্ষেত্রে যেটা বললাম যে ইউনিক ব্যাপার, যে আপনি একটা মুক্তিযুদ্ধের দলিল পেলেন 1 পৃষ্ঠার, একজন মুক্তিযোদ্ধার ধরেন আউটপাস, উনি দেশ থেকে বেরিয়ে যাবেন, ওর ট্রেনিং ক্যাম্প থেকে দেশের ভেতরে আসবেন, তাকে একটা ডকুমেন্ট দেওয়া হলো, ওটা একটা ইউনিক ডকুমেন্ট। ওটার সাথে আপনি আবার যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটা, সেটার সাথে কিন্তু আপনি মিলানো যাবে না এবং এখানে তৈরি করতে পারবেন না, ক্লাসিফাইড আদল করতে হবে, কিন্তু সেটা ওই জেলাকে আবার রিপ্রেজেন্ট করতে হবে। জেলা মানে আলাদা আলাদা ডকুমেন্টের আলাদা আলাদা সত্তা আছে। মুক্তিযুদ্ধ জাদুঘরে এই যে আপনি বিভিন্ন জায়গা থেকে যে প্রিজার্ভ গুলো করেন, বিভিন্ন স্মৃতিচিহ্ন নিয়ে আসেন, যখন মুক্তিযোদ্ধারা দেখেন
ওই এক্সপিরিয়েন্সটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতে। আহ, এটা তো আমার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স। মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ জাদুঘরে যখন আসেন তখন ওনারা নিজেদের জায়গা মনে করেন, কারণ দেখেন ওনাদের সময় স্বর্ণ যুগটা হচ্ছে 1971। তো সেই সময়কার ঘটনাকে এত গুরুত্ব দিয়ে এত বছর পর তুলে ধরা হবে, যেখানে নাকি 75-এর মতো ঘটনা ঘটে গেছে, যেখানে অনেক ধরনের অনিশ্চয়তার মধ্য দিয়ে মুক্তিযোদ্ধারা পার হয়ে এসছেন এবং শহীদ পরিবারগুলো অনেক ধরনের আপস অ্যান্ড ডাউনের মধ্যে, অনেক ধরনের ডিপ্রেশনের মধ্যে দিয়ে চলে আসছেন, ট্রমার মধ্যে দিয়ে চলে আসছেন। তখন যখন দেখেন যে পুরো মুক্তিযুদ্ধটাকে একেবারে একটা জায়গার মধ্যে এইরকমভাবে উপস্থাপন করা হয়েছে, তখন তারা মনে করেন যে আমাদের সার্থক মুক্তিযুদ্ধ করা। হ্যাঁ, এবং তারা, আপনি জানেন, আমরা যখন সেগুনবাগিচা আমাদের জাদুঘরটা ছিল, মুক্তিযোদ্ধারা খালি পায়ে জাদুঘরে ঢুকতেন, কারণ একটা বৈঠকি পরিবেশ। আমি অনেকবার গেছি, খুবই মানে একটা নিজের মনে হয় যেন নিজের ঘরে এসেছি। তো ওনারা খালি পায়ে ঢুকে, আমরা দৌড়ে যেতাম, চাচা আপনি না, এটা তাদের কাছে পবিত্র স্থান। তো এখন আপনি ওটা যাচাই করেন যে মুক্তিযোদ্ধারা কিভাবে দেখেন মুক্তিযুদ্ধ জাদুঘরকে। যারা নতুন বা কিংবা আমাদের বয়সী যারা যুদ্ধ দেখেনি, অবশ্যই তাদের কাছে এই জিনিসগুলো কেমন? এখন কিন্তু তরুণরা একেবারেই সচেতন, এবং দেশকে যে ধারণ করতে হয় এবং দেশকে রিপ্রেজেন্ট করতে হয়, এটা কিন্তু তাদের প্যাশনে পরিণত হয়েছে। তাদের জন্য মুক্তিযুদ্ধ জাদুঘর অবশ্যই গর্বের জায়গা, এবং এটা কিন্তু সে বোঝা যায়। আমাদের একটা আউটরিচ প্রোগ্রাম আছে, তার মধ্যে আমরা হাজার হাজার ছেলে মেয়েকে জাদুঘর পরিদর্শন করাই। প্রতিদিন 300-400-500 স্টুডেন্ট আসে। তো তারা কিন্তু জাদুঘরে এসেই, এখন মোবাইলের যুগ, এটা একটু ডিস্টার্বিং, বাট তারপরেও তারা মনে করে এই জায়গায় একটা ছবি তুলে রাখতে হবে এবং একটা স্ট্যাটাস দিতে হবে। এবং ইউটিউবে মুক্তিযুদ্ধ জাদুঘর নিয়ে যদি লেখা হয়, আমি কিছুক্ষণ আগেই শোর আগেই দেখছিলাম একটু ছবি দেখার জন্য আরেকটু ভালোভাবে, আমি দেখলাম যে অনেক ব্যক্তিগত ভিডিও, মানে এক্স্যাক্টলি আমি সেদিন দেখেছি একজন অস্ট্রেলিয়ান সাইক্লিস্ট, উনি এসেছিলেন জাদুঘরে, এবং উনি মানে আনফরচুনেটলি উনি ভেতরের ভিডিও করতে পারেননি, উনিও একটা দেখলাম ইউটিউবে ভিডিও করেছেন। সবাই আপা একটা মানে সবার মধ্যে, যখন এই ভিডিওর কথাই বলছিলাম, যে নতুনরা অনেক বেশি দেখতে আগ্রহী রাদার দেন বইয়ের পাতা পড়ে, যদিও বইয়ের পাঠক আছে, সেটি আমি বলছি না। আমি বলছি যে একটু ভিজুয়াল দেখতে আগ্রহী। কিন্তু আমরা যখন টেলিভিশনগুলোতে আমরা যখন ভিডিও করি বা একটা রিপোর্ট করি, আমরা ম্যাক্সিমাম সময় 7ই মার্চ, 25শে মার্চ, 16ই ডিসেম্বর, এই 3টা টাইম ফ্রেমে আটকে যাই। মুক্তিযুদ্ধ জাদুঘরকে এই 3টা ফ্রেমে আটকানো নাকি আরো বেশি বিস্তৃত? না, মুক্তিযুদ্ধ জাদুঘর একেবারে আরো পেছন থেকে, রুটস থেকে এসছে। আমাদের যে অস্তিত্ব, আমাদের যে মানে সাংস্কৃতিক পরিচয়, আমাদের যে একটা প্রাচীন বাঙালির যে একটা প্রাচীন ঐতিহ্য আছে, হুট করে তো আসলে দেশ স্বাধীনতা চায়নি বাংলার মানুষ, অনেক লম্বা একটা ইতিহাস আছে, হাজার বছরের একটা পরম্পরা আছে, একটা ঐতিহ্য আছে। সেই ঐতিহ্যটাকে যখন আমি তুলে ধরতে না পারবো, তখন কিন্তু এই মুক্তিযুদ্ধটা কোত্থেকে আসবে সেটা বুঝতে পারবে না। সেখান থেকে একেবারে 16ই ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে একেবারে বিশাল আকারে কিন্তু মুক্তিযুদ্ধটাকে এবং ইতিহাসটাকে তুলে ধরা হয়েছে। আমরা একটা বিরতি নিব আমরা, কিন্তু তার আগে আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম বিস্তারিতভাবে। আপনি বলছিলেন 75-এর পরে একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে শহীদ পরিবারগুলো, পুরো দেশে একটা ট্রমা 71-এর সময়, এবং তারপরে 75 আসলো। মানে এখন একজন সংরক্ষক হিসেবে, মুক্তিযুদ্ধ জাদুঘরের একজন ধারক হিসেবে, এই স্মৃতিগুলো আনা কি আগের থেকে, মানে 75 না হলে যতটা কঠিন হতো তার থেকে তো বহুগুণ কঠিন হয়ে গেছে? মানে সেই ক্ষেত্রে এই সংরক্ষণগুলো করা কতটুকু কষ্টের? মানে সব ডাটা কিংবা সব ছবি বা সব কিছু তো পাওয়াও বেশ দুষ্কর। খুবই দুষ্কর। দেখেন, 25 বছর পর যখন ব্যক্তিগত উদ্যোগে জাদুঘর হলো, তখন কিন্তু আমাদের ট্রাস্টিরা কিন্তু অনেকটা চিন্তিতও ছিলেন। মনের জোরে সেটা করা জরুরি বলে ওনারা ঝাঁপ দিয়েছেন যে আর সময় নেই, এখন এটা করে যেতে হবে আমাদের। কিন্তু তাদের একটা কিন্তু ভয় ছিল যে আসলে আমরা এই গ্যালারি, 6টা গ্যালারি ছিল তখন দ্বিতল বাড়ির, এই 6টা গ্যালারি কি সাজাতে পারবো? কিন্তু তারপরে দেখা গেল যে কিভাবে হয়ে গেছে, কারণ তারা তো মাঠে নেমে গেছেন তখন। তারপরে আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই অনেকে আফসোস করেন। আমাদের মনে হয় এই আর্কাইভ, সারা বাংলাদেশটাই তো একটা আর্কাইভ,
ইতিহাসের আর্কাইভ এবং মুক্তিযুদ্ধের বিশেষ করে প্রতি ঘরে ঘরে কিন্তু তথ্য উপাত্ত ছিল এবং আমাদের শহরেই তো স্মৃতিস্মারক কতগুলো ছিল। গণকবর রয়েছে একদম কতগুলো কেন্দ্রে। হ্যাঁ, এবং গণকবরগুলো কিন্তু অনেক কিছু হয়ে গেছে, মার্কেট হয়ে গেছে না, দুঃখজনকভাবে মসজিদ হয়ে গেছে। তো সেরকম তো স্মৃতিস্মারক অনেক চলে গেছে। তার মধ্য দিয়েও কিন্তু ওই যে ইতিহাস ক্ষমা করেন একটা কথা আছে, যে এই স্মারক, এই চিহ্ন, এই এভিডেন্স কিন্তু কোথাও না কোথাও রয়ে গেছিল, যা দিয়ে নতুন প্রজন্মকে বোঝানো কিন্তু যায় আসলে কতটা। একাত্তরটাকে তুলে ধরা যায়। আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। আলোচনা হচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতি কিভাবে আর্কাইভ করা হয়। বিরতির পরে এসে এটি নিউজের পক্ষ থেকে আমাদেরও একটা ক্ষুদ্র চেষ্টা ছিল এবার মুক্তিযুদ্ধ মানে এই বঙ্গবন্ধু মিউজিয়ামে আমাদেরও একটা কন্ট্রিবিউশন, ছোট হলেও আমরা আমাদের মতো করার চেষ্টা করেছি। সেই গল্প শুনবো, সেই সাথে আপার কাছ থেকে আরো জেনে নিব এগুলো কিভাবে সংরক্ষণ হয়, পরের পদ্ধতিগুলো কি হবে। তবে তার আগে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, ছোট একটা বিরতির পরে ফিরছি। দর্শক, কথা দিয়েছিলাম ছোট একটা বিরতির পর ফিরবো, কথা রেখেছি। দর্শক, বিরতির আগে বলেছিলাম যে এই যে মুক্তিযুদ্ধের ইতিহাস, সেই ইতিহাসে বঙ্গবন্ধুর যে অবদান সেটা তো আসলে বলে শেষ করা যাবে না। তবু আমাদের কাছে, এইটি নিউজের পরিবারের কাছে কিছু সংরক্ষণ করার মতো কিছু স্মৃতিচিহ্ন ছিল বঙ্গবন্ধুকে নিয়ে। সেগুলো আমরা মুক্তিযুদ্ধ জাদুঘর, বঙ্গবন্ধু জাদুঘরে হস্তান্তর করেছি আমাদের এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের নেতৃত্বে। দর্শক, আমাদের রিপোর্টার রেদন ফয়েজ এই পুরো বিষয়টি নিয়ে একটি রিপোর্ট করেছেন। দর্শক, চলুন আমরা রিপোর্টটি একটু দেখে নিই, তারপরে এই সংরক্ষণগুলো পরবর্তীতে কি হয় সেটি জেনে নিব আমাদের অতিথির কাছ থেকে। Pakistan government was willing to meet with an appropriate representative of the so-called Bangladesh. 1971 কষ্ট আর আনন্দের এক অদ্ভুত মিশেলের সময়টা। একদিকে যখন সব হারানোর বুক ফাটা কান্না, তার পাশেই মুক্তিযুদ্ধে আত্মত্যাগ, বীরত্ব আর লাল সবুজ স্বাধীনতার গর্ব। তাই তো মুক্তিযুদ্ধের 48 বছর পরও বারবার যেন সেই সময়টিতেই ফিরে যেতে চায় এদেশের মানুষ। খুঁজে ফেরে মুক্তিযুদ্ধের প্রতিটি ক্ষণ, স্মৃতি, ভালোবাসায় আগলে রাখতে চায়। সম্প্রতি মুক্তিযুদ্ধের তেমনই কিছু স্মৃতিচিহ্ন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন এটিএন নিউজ ও এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। মুক্তিযুদ্ধের সময়কার দুর্লভ এসব দলিল খুঁজে বের করেছেন এটিএন নিউজের প্রধান বার্তা সম্পাদক প্রণব সাহা অপু। স্মৃতিচিহ্নগুলোর মধ্যে রয়েছে ভারতীয় চিত্রগ্রাহক কিশোর পারেখের তোলা দুর্লভ এই ছবিটি। 1971-এর 18 ডিসেম্বর বিকেলে ধানমন্ডির 32 নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ির সামনে এই ছবিটি তোলেন তিনি। স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর প্রতীক্ষায় এক বৃদ্ধের এমন কান্নার ছবিটি পরবর্তীতে পাকিস্তানে বন্দী শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবিতে সারা বিশ্বে জনমত গঠনে ব্যবহার করা হয়েছিল। আমরা বারবার পুনরায় এটিএন নিউজকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, বিশেষ করে এর চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এবং ভাই বোন মুন্নি এবং প্রণব, তারা যে কাজটা করছেন আমরা আশা করব এই কাজটা তারা চালিয়ে যাবেন। ডকুমেন্টেশনে জানেন যে আমরা খুব দুর্বল, কারণ বঙ্গবন্ধু হত্যার পর সমস্ত ডকুমেন্ট পুড়িয়ে দেওয়া হয়েছে, এখনো সংগ্রহ করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। তো উনি যে কাজটি করলেন, আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি এই ঋণের কথা স্বীকার করছি। বঙ্গবন্ধু জাদুঘরে হস্তান্তর করা মুক্তিযুদ্ধের আরেকটি দুর্লভ দলিল হলো এই টেপটি। 25শে মার্চ রাতে ঢাকায় অপারেশন সার্চলাইটের সময় পাকিস্তানি সেনাদের কিছু ওয়্যারলেস মেসেজ নিজের টেপ রেকর্ডারে ধারণ করেছিলেন হুমায়ুন কবির নামে একজন প্রকৌশলী। সেই রেকর্ডের কপি এটি। স্বাধীনতার দলিল, সেটা পেয়ে আমি অত্যন্ত গর্বিত, আনন্দিত। আমার বিশ্বাস হচ্ছিল না যে আমার হাতে এটা হস্তান্তর করা হবে। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হস্তান্তর করা মুক্তিযুদ্ধের মুক্তি সংগ্রামের আরেকটি দুর্লভ দলিল হলো বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের 45 RPM রেকর্ডটি। বাংলাদেশ স্বাধীন হবার কদিন পরেই বাংলাদেশ গ্রামোফোন কোম্পানি এই রেকর্ডটি
বাজারে ছেড়েছিল। আমার কাছে মনে হয়েছে যে ইতিহাসকে সমৃদ্ধ করতে এগুলো এমন একটি জায়গায় রাখা উচিত যেখান থেকে আগামী প্রজন্মের যারা আছে তারা এখান থেকে আরও অনেক ঐতিহাসিক জিনিস উপাদান বের করে নিয়ে আসতে পারবে। স্মৃতিচিহ্নগুলো তুলে দিয়ে এটিএন নিউজ এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেছেন, তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে। আমি এই উদ্যোগের জন্য এই পরিশ্রম প্রণব শাহ এবং মুন্নি বহুদিন যাবৎ এই সব কালেকশন নিয়ে অনেক পরিশ্রম করছে। আমি আমার এটিএন পক্ষ থেকে, এটিএন নিউজের পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং স্বাগতম জানাই। এবং আমি এটুকু বলবো আমি আর প্রণব শাহ একটি কাজে আমরা হাত দিছি, সেটা এখন বলবো না কি কাজ, সেটা আগামী বছর যখন বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকী যেটা পালন হবে সেই দিন আমরা জাতিকে একটা জিনিস উপহার দেবো যেটা ইতিহাসে থাকবে, যেটা যুগ যুগ ধরে থাকবে। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক দেখছিলেন সহকর্মী রেজওয়ান ফয়েজের রিপোর্টটি। এবং মুক্তিযুদ্ধ জাদুঘরে এই যে আমিনা আপাও বলছিলেন যে স্বইচ্ছায় আসলে সবাই মুক্তিযুদ্ধ জাদুঘরে যান এবং তারা তাদের স্মৃতিগুলো তুলে ধরেন। যদিও বিনিময় শব্দটা খুবই মানে নেতিবাচক হবে আমি জানি, তারপরে বলছি যে মুক্তিযুদ্ধ জাদুঘর কি এই রিটার্ন হিসেবে তাতে আলাদা কোনো সম্মাননা দেয় কিনা, যদি কেউ এভাবে ব্যক্তিগত উদ্যোগে জাদুঘরে তার স্মৃতিচিহ্নগুলো জমা দেন? না, একদম কিছু না। আর যে কথাটি আপনি বললেন যে সউদ্যোগে দিয়েছে, ওটা একেবারেই সত্যি কথা। কিন্তু তার বিপরীতও কিছু ঘটনা আছে যে আমাদেরকে অনেক স্মারক কালেক্ট করতে অনেক কাঠখড় পোড়াতে হয়, অনেক ধরনের সাধনা করতে হয়। সেটা আমার মনে হয় এটা লম্বা কাহিনী। যেমন আমাদের একটা আন্তর্জাতিক মানের প্রদর্শনী করেছি, আপনারা জানেন। এই প্রদর্শনী করতে গিয়ে কিন্তু আমাদের এত স্মারক থাকার পরও আমরা কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছি যে কোনো জায়গায় আমরা অ্যাপ্রোপ্রিয়েট মানে একেবারে মেসেজটাকে দেওয়ার জন্য একটা চুম্বক স্মারক আমরা পাচ্ছিলাম না। তার জন্য আমাদেরকে ওই সময়ে আমাদের ইনস্ট্যান্ট স্মারক কালেক্টের জন্য প্ল্যান করতে হয়েছে। এবং সেগুলো করতে গিয়ে আমাদের যেমন ধরেন আমরা বিলোনিয়া ব্যাটেলটাকে আমরা উপস্থাপন করেছি, অনেকগুলো সফল যুদ্ধের মধ্যে ওটাও একটি। কিন্তু ওটার কিছু বিশেষ ব্যাপার আছে বলে আমরা ওটাকে প্রদর্শনীতে দিয়েছি। সেটা করতে গিয়ে যেটা মনে হয়েছে যে আমরা বিলোনিয়ার যুদ্ধটা হয়েছিল চিথলিয়া স্টেশনে, সেটার একটা সাইনবোর্ড ছিল, সেইখানে পুশ ট্রলিতে বসে থেকে পাকিস্তান আর্মিরা মুক্তিযোদ্ধাদের সাথে যুদ্ধ করেছিল। তখন যে তাদের মধ্যে ফায়ারিং হয়েছিল ওই স্টেশন সাইনবোর্ডের মধ্যে কিন্তু ওই গুলির চিহ্ন সহ তখন কিন্তু বাংলা, উর্দু এবং ইংরেজিতে সাইনবোর্ড লেখা হতো। এই সাইনবোর্ড কিন্তু সেখানে ছিল। তো সেখানকার যে মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন উনি এবং ওনাদের বিলোনিয়া যুদ্ধের আরও যারা ছিলেন তাদের সাথে আমাদের বৈঠক হয়েছে। উনি বললেন যে তোমরা দেখো ওখান থেকে এটা কালেক্ট করতে পারো কিনা, এরকম থাকতে পারে। আমরা শুরু করলাম সার্চ করে। এখন আপনারা জানেন যে সরকারি জিনিস এমনিতে পড়ে থাকবে, সমস্যা নাই, কিন্তু যখন আপনি এটা কালেক্ট করতে যাবেন তখন কিন্তু অনেক ধরনের ব্যাপার এবং নানান কথাবার্তা এবং অনেক ধরনের মিটিং করতে হচ্ছে, আপনাকে প্রসিডিওর মেনটেন করতে হচ্ছে, কাগজপত্র জমা দিতে হচ্ছে, চিঠি লিখতে হচ্ছে এবং আপনি তাদের সাথে বৈঠক করবেন, সেই বৈঠকের জন্য ওনাদের কিন্তু সময় না এবং সেটা কিন্তু বাস্তবতা, আপনাকে মানতে হবে। সবাই খুব বিজি মানুষ, তার মধ্যে থেকে কিন্তু আমাদের ওই সমস্ত করে নির্যুদ্ধকে আমরা 1 ঘন্টাকে 4 ঘন্টা 10 ঘন্টার মতো স্পিড বাড়িয়ে দিয়েছি। সেভাবে করে আমরা সেগুলো কিন্তু কালেক্ট করছি। এখন ওটার কিভাবে হয়েছে তারপরে, কারণ ওটা যে তুলে আনাটাও কিন্তু সহজ ব্যাপার না, ওখানে কিন্তু অনেক শারীরিক ব্যাপার আছে, স্থাপনা রয়েছে, সেটাকে ওঠা এবং সেগুলো ট্রান্সপোর্ট করার সময় রাস্তা নিরাপত্তার ব্যাপার, আমরা ওগুলো চুরি করে নিয়ে আসছি কিনা সেই নিরাপত্তা কর্মীরা রাস্তায় আমাদেরকে ধরছে। আমাদের চিঠি থাকা সত্ত্বেও তারা আরও শিওর হতে চাচ্ছে, আরও লিগেল কাগজপত্র চাইছেন। তো এই ধরনের অনেক ধরনের ঘটনা আছে যা আমরা হয়তো বা ওটার জন্য আরেকটা অনুষ্ঠান করতে হবে আমাদেরকে। সেটা আর কি আমি বলতে চাই না, কিন্তু যেটা হচ্ছে যে সৎসাহে যেটা আমাদেরকে দিয়েছে সেটা আমরা বেশি বলতে চাই। কেন? কারণ হচ্ছে তাদের এত বছরের যত্নে রাখা জিনিসটা যারা আগলে রেখেছিলেন সেটা তারা আমাদেরকে দিয়ে দিচ্ছেন, সেটা আমরা বেশি বলতে চাই। সেক্ষেত্রে কি ধরেন এই যে যারা দিয়ে দিচ্ছেন তাদেরকে একটা সম্মান না, কোনো রকম সম্মানই না, ওনারা অর্থের কথা বলছি, মানে একটা স্মারক দেওয়া বা উনি আমাদের মানে আপনাদের জাদুঘরে কন্ট্রিবিউট করেছেন, আমরা তো একটা রিসিপ্ট কপি তাদেরকে দিই, সেটা থাকে। আর আমাদের স্মারক যারা দেন আমাদের
তালিকায় নাম চলে আসে, আমাদের অনুষ্ঠানগুলোতে তারা কার্ড পান। আচ্ছা, তারা সারা জীবন তারা যতদিন থাকেন আপনাদের সাথে পরিবারের মতোই থাকেন। পরিবারের মতো। আমি সেদিনকে বিজ্ঞাপন দেখছিলাম মুক্তিযুদ্ধ জাদুঘরের, এবং সেখানে বলা হচ্ছে যে যদি কেউ ডোনেশন করে তাহলে তাকে একটা সম্মানসূচক সার্টিফিকেট দেওয়া হবে, যিনি চান ইমেইলের মাধ্যমেই তিনি দিতে পারবেন মোবাইল ক্যাশে, এবং তিনি চাইলে এটি ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো বিকাশের মাধ্যমে আমরা একটা ডোনেশনের একটা শুরু করেছি। তো যাদের বিকাশ নাম্বার আছে, বিকাশ অ্যাকাউন্ট থেকে 100, 500, 1000 টাকার মাধ্যমে তারা ডোনেট করতে পারে। তার মাধ্যমে তারা একটা সার্টিফিকেট পেয়ে যাবে, তাদের ইমেলেও চলে যাবে, তারা ডাউনলোড করে সাথে সাথে নামিয়ে প্রিন্ট দিয়েও রাখতে পারে। আচ্ছা, এই আপনি তো একজন এই যে সংরক্ষণে কাজ করছেন, আপনার কাছে কি মনে হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর অনেক স্মৃতি আপনারা সংরক্ষণ করেছেন, কখনো কি মনে হয় জাদুঘরের মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে যে এই উপাদানটার অভাব রয়েছে, ওই উপাদানটা আনা মানে প্রয়োজন, এরকম তো নিশ্চয়ই একটা টানাপোড়েন থাকে? ওই যে আপনাকে বললাম যে আমাদের একটা আন্তর্জাতিক মানের প্রদর্শনী করেছি আমরা 2017 সালে, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন সেটা। ওই কাজটা করতে গিয়ে কিন্তু আমাদের অনেক বড় চ্যালেঞ্জের মুখে পড়েছিলাম আমরা। আর জাদুঘর না একেবারে একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং মুক্তিযুদ্ধটা একটা মহাসমুদ্র। এর যে ব্যাপ্তি, এর সমস্ত স্মারক তো আমরা সারা জীবন ধরে বাংলাদেশ যদি করতে থাকে, কালেকশন করতে থাকে, এটা শেষ করা যাবে না। সেই জায়গা থেকে তো আছেই, সেটা থাকবে। আচ্ছা, আর যারা দর্শনার্থী যারা যান তাদের সাথে তো কথা নিশ্চয়ই আপনাদের হয়, এবং তাদের পক্ষ থেকে তাদের চাহিদাগুলো আপনাদের কাছে, মানে তারা ব্যক্তিগতভাবে দর্শন করার পরে কি মনে করেন যে তারা তো নিশ্চয়ই তাদের একটা ভাবনা আপনাদেরকেও জানান যে এরকম হওয়া উচিত? একটা কয়েক শ্রেণীর দর্শক আছে, সেটা আপনারাও বোঝেন। টিভি দর্শক যেরকম কয়েক শ্রেণীর থাকে, সেরকম কিন্তু মিউজিয়ামের একটা হচ্ছে সচেতন দর্শক, যারা মিউজিয়াম বোঝেন, তারা একটা দেখার পর তাদের একটা গঠনমূলক আমাদেরকে দেন, সাজেশন দেন। সেটা এক ধরনের। আর হচ্ছে কিছু মানুষ আছে যে যাদের ব্যক্তিগত কিছু এক্সপেকটেশন থাকে যে আমার জিনিসটা কিভাবে আছে, বা আমার সবগুলো জিনিস হয়তো আসা উচিত না। আজকে আসলে আমার একটা সৌভাগ্য হয়েছে এখানে কথা বলার, যে মিউজিয়াম দেখার সময় আমরা আগে তো খুব অ্যামেচারলি একটা ডিসপ্লে করেছিলাম, কিন্তু এবার আমরা এটার কাজ করতে গিয়ে আমেরিকাতে আমরা একটা সংস্থার সাথে, স্টেপল অ্যান্ড চার্লস, তাদের সাথে কাজ করেছি। তখন আমরা অনেক কিছু শিখেছি, যে আপনাকে ভিজিটার সাইকোলজি বুঝতে হবে, আপনার একটা ফিল্মের মতো অডিয়েন্সকে বুঝতে হবে যে উনি আপনার এখানে জাদুঘর দেখতে এসে একটা গ্যালারিতে কতক্ষণ সময় থাকবে, এবং কতটুকু লেখা উনি পড়তে পারবেন, উনি নিতে পারবেন, এরপরে আর নিতে পারবেন না। তো সেখানে যদি আপনি অনেক জিনিস রাখেন, তখন দেখা যাবে উনি জাস্ট হেঁটে চলে যাবেন, না উনি একেবারে ইগনোর করবেন, তো যা চলে যাবে। কিন্তু যখন আপনি একটা ব্রিদিং স্পেস দিয়ে, ওটা খুব একটা সায়েন্স তো মিউজিয়াম আসলে, তো তখন দেখা যায় যে তারা ওই স্পেস যখন পায়, তখন একটা কমফোর্ট জোন তৈরি হয় তার, তখন উনি ওখানে যান, ওখানে ওটা দেখেন, চিন্তা করার সময় পান। ওই চিন্তা করতে করতে তিনি আবার নিজেকে প্রিপেয়ার করেন আরেকটা ডকুমেন্টের দিকে যেতে, আরেকটা ডিসপ্লের দিকে। আচ্ছা আপা, আমি জানতে চাইছিলাম যে আপনি বলছিলেন যে সায়েন্সের ব্যাপার আছে, আপনি এখনো বলছিলেন যে জাদুঘর একটা সায়েন্স, এইগুলো সংরক্ষণের জন্য মানে আমার আসলে খুবই ধারণা কম। আমার মনে হয় আশেপাশে যারা দেখছেন বা সাধারণ যারা মানুষ, তাদেরও আসলে ধারণা খুব কম। যেমন আমরা বলছিলাম যে 45 MPR এই যে টেপ রেকর্ডারটা আমরা দিলাম, এটি আসলে প্রিজার্ভ করার জন্য সায়েন্টিফিক্যালি কি করা লাগে, মানে এটিও কি বাতাসের চাপ তাপ এগুলো মেইনটেইন করা লাগে কিনা? আমি আসলে ভালো একটা প্রশ্ন করেছেন। ডকুমেন্ট কালেক্ট করা আর ওটাকে রক্ষা করা, স্বাধীনতা অর্জন এবং তাকে রক্ষা করা একটা যেমন ব্যাপার আছে, এই স্মারক কালেকশনের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার আছে। আমরা সোৎসাহে অনেকেই অনেক কিছু করে ফেলার চেষ্টা করি, এবং অনেক এই ধরনের কাজেও অনেক সময় সম্পৃক্ত হই, কিন্তু এটা না অনেক বড় চ্যালেঞ্জ আছে। যেমন আমরা প্রিভেন্টিভ কেয়ারের ব্যাপারটাই জানি না। অনেক শিক্ষিত যারা নাকি এইসব ব্যাপারে এডুকেটেড হয়েছেন বা ট্রেনিং নিয়েছেন যে কিভাবে প্রিজার্ভেশন করতে হবে, উনি ট্রিটমেন্ট শিখেছেন, উনি মনে করছেন, খুব দুঃখজনক এটা, যে ট্রিটমেন্ট করলেই হয়তো ডকুমেন্ট টিকে যাবে। ব্যাপারটা কিন্তু না, আপনাকে প্রিভেন্টিভ কেয়ারের দিকে সচেতন হতে হবে, এবং সেটা করতে হলে আপনাকে অনেক বেশি
আত্মোৎসাহী হতে হবে, মানে আপনার নিজে থেকে কাজের প্রতি আপনারই থাকতে হবে। আপনি ফিউমিগেশন একটা জিনিস দিয়ে দিতে পারেন, আপনি একটা জিনিস এসে রেকর্ড নিয়ে আসলেন, আনার পরে এটা হাজার হাজার কপি করে ফেললেন, কিন্তু আপনি জানলেন না যে এটা কপি করার আগে কিছু প্রক্রিয়া আছে, ওর শারীরিক অবস্থা কেমন আছে, সেটা আগে ওকে বুঝতে আপনি হবে। হ্যাঁ ওকে আরেকটা ডিজিটাল করার সময় ও ডিজিটাল ইয়ের ভিতরে ফিতাটা ঢুকানোর মতো শক্তি ওর আছে কিনা। তো এই ধরনের অনেক ধরনের ব্যাপার আছে, সেগুলো জানার পর কিন্তু আপনি একটা কাজ পুরাপুরি হাতে নিতে পারবেন এবং অনেক জানবেন, লেস ট্রিটমেন্ট করবেন। এটা হচ্ছে আমাদের কনজারভেটরদেরকে, আমাদেরকে এটা একটা মূল মন্ত্র যে আমাদেরকে ট্রিটমেন্ট শেখানো হয় কিন্তু ট্রিটমেন্ট করার জন্য না, ওটা হচ্ছে শেষ পন্থা, কিন্তু আমাদেরকে প্রিভেন্টিভ কেয়ারের দিকে যত্নশীল হতে হবে। আমি একদম শেষ প্রশ্ন ছোট্ট করে আপনার কাছে উত্তর চাই। মানুষ ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, কবি হন, সাহিত্যিক হন, এক একজনের ভাবনা তো এক এক রকম, এক এক রকমের হন। এই যে আপনি মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ করতে গেলেন, এইটি পরিবার থেকে বা আশেপাশের মানুষজন, মানে সবাই তো গ্রোথের কথা চিন্তা করে, অর্থের কথা চিন্তা করে, বৃত্তের কথা চিন্তা করে, আপনি ওটি না করে আপনি দেশের দিকেই বেশি ঝুঁকলেন, নিশ্চয়ই এই পথটিও মসৃণ না। একদম না। এই কাজটি কিরকম আপনাকে বলি, এইখানে পরিশ্রম অনেক, কিন্তু এই পরিশ্রম দেখা যায় না এবং এখানে জবাবদিহিতা অনেক, কারণ আপনার ইতিহাস সংরক্ষণ করছেন, ওটার যদি একটা ফিজিক্যাল হয়, ড্যামেজ হয়, সেটার দায় দায়িত্ব আপনার, ওটার প্রপারলি আপনি প্রেজেন্ট করতে পারলেন না, জনগণকে দেখাতে পারলেন না, সেটার জন্য আপনাকে জবাবদিহি করতে হচ্ছে। তারপরে ওই স্মারকটাকে আপনার অলওয়েজ মাথায় নিয়ে ঘুরতে হয়। আর্কিভিস্ট কীরকম জানেন, ও আর্কাইভটা ওর মাথায় থেকে অলওয়েজ, ঘুমাতে পারে না। এবং আরেকটা কথা বলেছেন যে পার্সোনাল গ্রোথ হয় না, এটা সত্যি কথা, কারণ মুক্তিযুদ্ধ জাদুঘর তো ব্যক্তিগত উদ্যোগের শুরুতে যখন ছিল এরকমটা ছিল না, হ্যাঁ ভলান্টিয়ার হিসেবে গিয়েছিলাম, এবং ট্রাস্টিরা কিন্তু তাদের নিজস্ব বলে কিন্তু এটা করে, তারপর জনগণ সেখানে সম্পৃক্ত হয়েছেন, শহীদ পরিবার, মুক্তিযোদ্ধা। তো আমরা কিন্তু ওটা স্যাক্রিফাইস করে, ওটা কিন্তু জেনে, ওটা কনসিডার করে ওই কাজটি করতে গেছি, এবং অবশ্যই ফ্যামিলি যদি ওই কাজটির জন্য সাপোর্ট না দিতেন তাহলে ওই কাজটি করা হতো না। অসংখ্য ধন্যবাদ। আরো অনেক কথা বলা যেত, কিন্তু আসলে সময় শেষ, আজকের আয়োজন শেষ করতে হবে। যারা শেষ কথাগুলো শুনে ভাবছিলেন প্রথম দিকে অনুষ্ঠান দেখে ভাবছিলেন যে হ্যাঁ আপনিও মুক্তিযোদ্ধাদের স্মৃতিচিহ্ন রাখতে উদ্যমী হবে, এবং শেষে যে একটু ভয় পেয়ে গেলেন যে একদম গ্রোথ নেই, কিন্তু গ্রোথ তো সবসময় বৃত্তে হয় না, গ্রোথ মনস্তত্ত্বে হয়, জাতিতে হয়, গ্রোথ অনেক সময় হৃদয়ের শান্তিতেও হয়। এই মানুষগুলো হৃদয়ের শান্তির জন্য কাজ করেন, আপনারাও আসতে পারেন মুক্তিযুদ্ধ জাদুঘর কেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে আপনার প্রতিটি উদ্যোগ, এই 16 কোটি 17 কোটি মানুষ আমরা সবাই যদি উদ্যমী হই, অবশ্যই মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসগুলো সংরক্ষণ করা যেমন সহজ হবে, তেমনি যে দায় তারা আমাদেরকে দিয়ে গেছেন সেই দায় মুক্তিরও কিছু কাজ হবে। দর্শক, আজকের আয়োজন এখানেই শেষ করতে হবে। যেখানে থাকবেন ভালো থাকবেন, এটি নিউজের সঙ্গে থাকবেন। শুভরাত্রি।